আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় আওয়ামী লীগের ফেরা ও সীমান্তে অস্থিরতা। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি ২১-এর রাতে। আমরা বেশ কয়েকটি বিষয় আজকে অন্ততপক্ষে দেখেছি। আমরা প্রধানমন্ত্রী উপদেষ্টার সংবাদ সম্মেলন দেখেছি, সেখানে তিনি বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন। এর মধ্যে আগামী স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন করতে পারবে কি পারবে না আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশেষ করে, তিনি বলেছেন যে শর্ত সাপেক্ষে তারা নির্বাচন করতে পারবে, সরকারের এর দিকে কোনো বাধা দেওয়ার কিছু নেই। এর পাশাপাশি আমরা সীমান্তের তো আছেই, অস্থিরতা টানা চলছে গত বেশ কয়েকদিন ধরে। আমরা এর মধ্যে যে বিজিবি বিএসএফ বৈঠক দিল্লিতে চলছে, 4 দিনব্যাপী বৈঠক, এর মধ্যে যে পুশিনের চেষ্টা হচ্ছে, আবার ফেরত দেওয়া হচ্ছে, একটা অস্থিরতা কাজ করছে। এর মধ্যে আবার আমরা দেখলাম যে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি পরিসংখ্যান দিয়েছেন। তারপরে রংপুর নিয়েও তারা বেশ আগ্রহী কথাবার্তা বলছেন। আমি স্যারের কাছে সরাসরি এই বিষয়ে আসতে চাই। স্যার, আওয়ামী লীগের বিষয়টি আপনি কিভাবে দেখছেন? বিশেষ করে আজকে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের যারা আছে তারা মানববন্ধন করেছেন, সেখানে তারা 6 দফা দাবি তুলেছেন। পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন স্যার? ধন্যবাদ। আওয়ামী লীগকে আমি এখন যে তাদের যে অর্গানাইজেশনাল অ্যাবিলিটি ছিল, যেটা এক সময় বলা হতো, তার কোনো কিছুই আমি এখন দেখি না। এখন আপনি আওয়ামী লীগের যেসব কর্মকাণ্ড তথাকথিত আওয়ামী লীগের দেখছেন, এগুলো আমরা এটাকে রিকগনিশন দেই বা না দেই, এটা জাস্ট তারা একটা অ্যাটেনশন ড্র করা। আওয়ামী লীগ একটা টেররিস্ট অর্গানাইজেশন। তারা এখন ইনসার্জেন্ট অ্যাক্টিভিটিতে ইনভলভড, মানে বৈধতা সংকটে রয়েছে, বৈধতা ফেরত পেতে চায় এবং তারা আইনগত একটা অস্তিত্বের অধিকার চায়। এখন যদি কিছু কিছু লোক বিএনপির মধ্যে এই ফাঁদে পা দেয়, সেটা বোঝাটা কঠিন না, কারণ বিএনপির ভিতর এমন কিছু লোক রয়েছে যাদেরকে আমরা অতীতে দেখেছি যে তাদের সংশ্লিষ্ট রয়েছে ভারতীয় গোয়েন্দা বাহিনীর সাথে, এবং এরা অনেকাংশেই বিএনপির ইমেজকে ক্ষতিগ্রস্ত করছে। জিয়াউর রহমানের যে ধারণা ছিল এই দেশের সার্বভৌমত্ব সম্পর্কে, আওয়ামী লীগের ব্যাপারে তার যে চিন্তা ছিল, সেখান থেকে এরা ডেভিয়েট করে প্রেসিডেন্ট জিয়ার প্রিন্সিপালকে ভায়োলেট করছে। এই যে আওয়ামী লীগের আপনি যেটা বললেন যে এই ছাত্র সংগঠন জগন্নাথ কলেজে এরা আজকে ওপেনলি ডিফায়েন্টলি তারা মিছিল করেছে, এরা একটা প্রজন্ম যারা আওয়ামী লীগের অতীত ও অতীতের যে বিশ্বাসঘাতকতা সেগুলো হয়তো সচক্ষে তারা দেখেনি, তবে এইটুকু তারা নিশ্চয়ই দেখেছে যে কিভাবে তাদের ওই তথাকথিত আনইলেক্টেড ক্রিমিনাল, যাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, তথাকথিত তাদের প্রধানমন্ত্রী কিভাবে এই দেশকে জিম্মি করে ভারতীয় সামরিক বাহিনীকে আহ্বান করে এই দেশ ছেড়ে পালিয়েছে। কোনো সুষ্ঠু মস্তিষ্কের নতুন প্রজন্মের ছেলে এ ধরনের কাণ্ড করতে পারে না। এদের একটা জিনিস ভালো করে বোঝা উচিত যে একটা পার্টি যখন ফ্যাসিস্ট হিসাবে আইডেন্টিফাইড হয়, এবং আওয়ামী লীগ নিজেই, আওয়ামী লীগের নেতাদের মধ্যে কেউই অস্বীকার করেনি যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট নয়, তার মানে বেশিরভাগই আওয়ামী লীগের যারা নেতৃত্ব রয়েছে ভারতে এবং স্বয়ং তাদের নেত্রী, তারা কিন্তু এটা জানে ও বোঝে যে তাদের পলিসিসগুলো তাদেরকে একটা ফ্যাসিস্ট পার্টি হিসেবে আইডেন্টিফাই করছে। এখন আমরা ইতিহাস চর্চায় দেখতে পাই যে আধুনিক বিশ্ব ব্যবস্থায় ফ্যাসিজম ইজ নেভার অ্যালাউড। এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জার্মানি, ইটালি, জাপান এবং পরবর্তীতে আর্জেন্টিনা, সেখানে ফ্যাসিস্ট রেজিম অনেক পপুলার ছিল যারা ফ্যাসিজমের থেকে বেনিফিটেড হয়েছে। হিটলারের তো প্রচুর সমর্থক ছিল, মুসলিনির প্রচুর সমর্থক ছিল, তাই বলে কি ফ্যাসিজম বৈধতা পেয়েছে, বৈধতা স্বীকৃতি পেয়েছে? তাহলে বিএনপির নেতারা কোন বুদ্ধিতে এটা বলে যে আওয়ামী লীগকে, এদের সাথে গোপন সংযোগ রয়েছে এই আওয়ামী লীগের নেতাদের। এবং আমরা জানি যে এস আলম নামক এক দুষ্কৃতী, ভয়াবহ দুষ্কৃতী, সে তার বেনিফিশিয়ারি হচ্ছে এই কিছু কিছু কতিপয় নেতা যাদের সততা নেই, যারা বিশ্বাসঘাতক, এবং এখনও তারা পার্লামেন্টে বসে বিশ্বাসঘাতকের রূপে রয়েছে। এদের কারণেই কিন্তু এই যে আওয়ামী লীগ প্রশ্রয় পায়, বৈধতা পায়। এবং আপনি যেটা বললেন যে আওয়ামী লীগেরকে এই আগামী জনপ্রতিনিধিশীল ইলেকশনে তাদের অংশগ্রহণ করার সুযোগ দেবে, অর্থাৎ ইচ্ছা করে দেশে একটা মারাত্মক সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করছে কিছু লোক।
এবং এটা বলা বাহুল্য, আমার মনে হয় এই সময় এই ধরনের যে পরিস্থিতিগুলো তৈরি করা হচ্ছে, এখানে ভারত থেকে প্রচুর অর্থ আসছে এবং পুরা উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের যে খুবই প্রিয় যে প্রধানমন্ত্রী, যিনি এখন অনেকাংশেই জনগণের কাছে একটা গ্রহণযোগ্যতা ও সম্মান পেয়েছে, যার চিন্তাধারা আচরণ বলতে গেলে অনেক বিএনপির তথাকথিত নেতার থেকে একদম ভিন্ন, যিনি প্রমাণ করেছেন যে তিনি জনগণের কাতারে স্বাভাবিক একটা সিম্পল লাইফ করে জনগণের পাশে থাকতে চায়। তার যে চীন সফর আসন্ন সামনে, তিনি মালয়েশিয়ায় যাচ্ছে, সেটা কোনো ব্যাপারই না, কূটনৈতিকভাবে এটা প্রয়োজন যাওয়ার, ওই কর্মসংস্থানের জন্য তিনি যাচ্ছে, কিন্তু তার চীন সফরকে বাজেয়াপ্ত করা, তার চীন সফরের আগে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি করা, এটাই হচ্ছে আসল কাম্য বিষয়। এবং আমি নিশ্চিত যে এর পেছনে বিএনপির কোনো বিশ্বাসঘাতক রয়েছে, যারা নিজেদেরকে বলে বিএনপির, কিন্তু যারা বিএনপির যে প্রেসিডেন্ট জিয়ার স্পিরিট, বিএনপির যে স্পিরিট আমার মনে হয় তার পুত্র তারেক জিয়া বহন করে, সেটাকে ধ্বংস করার জন্য এখন এই যে আজকে আমরা জগন্নাথ কলেজে দেখেছি, আগামী কয়েকদিনে আমরা আরও এসব দেখব। যাদের দায়িত্ব এগুলো নিয়ন্ত্রণে আনা, এগুলো থামানো, তারা কি তাদের কাজ করছে? সেটাই আমার প্রশ্ন। স্যার, আপনার কাছে আবার আসবো। আমি এই পর্যায়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। আপনি এই বিষয়গুলো কিভাবে দেখছেন? এটা নিয়ে গত বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে, আসলে পুনর্বাসন করা হচ্ছে কি হচ্ছে না, কে তাদেরকে শেল্টার দিচ্ছে না, নানান প্রশ্ন। আপনার বক্তব্য কি আসলে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ডেড, মানে এটা হচ্ছে বটম লাইন আর কি। এবং বারবার আমি এই কথাটা বলেছি যে এটা হচ্ছে যে একটা মানুষ যদি মারা যায়, অথবা যদি আপনি দেখেন যে একটা পশু কোরবানি করা হয়েছে, কোরবানি করার পরে দেখবেন ওর শরীরটা অনেকক্ষণ নড়ে, আওয়ামী লীগ হচ্ছে ওই রকম। মানে এত মানে শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, বলতে বলতে দেখলাম একটা লোক ধাওয়া দিল, সাথে সাথে 30 জন মিলে দৌড়াইতেছে, স্লোগান দিচ্ছে কিন্তু রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। অথচ তার হাসার জন্য যে মুখটা দরকার, সে মুখটা আবার মাস্ক দিয়ে ঢেকে রাখছেন। তাহলে আপনি হাসবেন কিভাবে? আপনার হাসার জন্য তো দাঁতগুলো, মুখগুলো তো খোলা রাখতে হবে। তো এই ধরনের হাস্যকর কাজগুলো করতেছে সিম্পলি পেমেন্ট। এবং আমরা জানি যে আপনার ইন্টারিমের সময় আমরা দেখেছি ছাত্র দলের ছেলে পেলেও আপনার পদস্থ নেতা টেতা ছিল মিরপুরে, ছাত্রলীগের মিছিল করতে গিয়ে ধরা খাইছে, পুলিশের কাছে বলছে যে টাকা দিছে 5,000 টাকা, সে 5,000 টাকার জন্য সে মিছিলটা করেছে। তো এই বিশাল বেকার যুবকদের রাষ্ট্রে আপনার কে কোন ব্যানারে কি দাবি করতেছে, তার থেকে বড় জিনিস হচ্ছে আপনি 10 মিনিটের জন্য, আধা ঘন্টার জন্য যদি মুখটা ঢেকে একটু স্লোগান দিলে 5,000 টাকা পান, তো অনেক টাকা, তো এটা তার মাসের, একটা ছাত্রের মাসের ইনকাম হয়ে যাচ্ছে আর কি। তো এগুলোকে আপনার মোটা দাগে রাজনীতি আকারে দেখবার সুযোগ নাই আর কি। এগুলো আমরা এর আগে দেখে অভ্যস্ত হয়ে গেছি। ফিরবে কিভাবে? আওয়ামী লীগ এর আগে কিভাবে ফিরেছে, শুধু হিস্টোরিক্যাল জায়গাটা দেখেন। 75 পরবর্তী জায়গাতে আওয়ামী লীগ কীভাবে ফিরেছে? ভারত চেয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেয়েছেন সরকার যে হাসিনা ফিরবে, আওয়ামী লীগ নির্বাচন করবে, ইন্টারন্যাশনাল কমিউনিটি চেয়েছে। এই তিনটা ফোর্স যদি একত্রিতভাবে চায় তাহলে হাসিনা ফিরতে পারবে। দ্বিতীয়বার দেখেন হাসিনা কিভাবে ফিরেছে, 111-এর সময় ফিরেছে। ইন্টারন্যাশনাল কমিউনিটি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চেয়েছে হাসিনা ফিরুক, ভারত চেয়েছে ফিরুক, এবং আমাদের এখানকার এই যে সুশীল বুদ্ধিজীবী সম্পাদকরা যারা তখন 111 করে খুবই দাপটের সাথে বলেছিল এটা আমাদের সরকার, আমরাই এনেছি, তারা চেয়েছে হাসিনা ফিরুক। প্রণব মুখার্জির সাথে আমাদের 17 ঘোড়া বিশিষ্ট মইনি আহমদের বিখ্যাত মিটিং, এবং তার বইতে সেটা সে লিখেছে কিভাবে তার ফেরানোর ব্যবস্থা চলছে, শামীম ওসমান পা ধরে কান্নাকাটি করতেছে। তো এই প্রত্যেকটা এলিমেন্ট চেয়েছিল বলে হাসিনা আওয়ামী লীগ ফিরতে পেরেছে। প্রশ্ন হচ্ছে 24-এর পরে ইন্টারন্যাশনাল কমিউনিটি চায় কিনা আওয়ামী লীগ ফিরুক। আপনারা কদিন আগে দেখেছেন যে হাসিনার আইনজীবীর মাধ্যমে আমেরিকাতে জাতিসংঘের হেডকোয়ার্টারে তারা কিন্তু যে গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে জাতিসংঘ যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট করলো, এই রিপোর্টে কতজন মারা গেছে এই সংখ্যাটা কন্ট্রাডিক্ট করে একটা চিঠি দিয়েছে। জাতিসংঘ কি উত্তর দিয়েছে? যে আমরা আমাদের রিপোর্ট স্ট্যান্ড বাই করতেছি, 1400 শহীদ হয়েছে, আমাদের কাছে এভিডেন্স আছে, এবং এইটার কোনো কিছু আমরা চেঞ্জ করব না, ইন লেটার্স অ্যান্ড স্পিরিট। তাহলে জাতিসংঘ থেকে শুরু করে আমেরিকার সাথে এখন ট্রেড এগ্রিমেন্ট আছে, কোনোভাবে কি চাইবে আমেরিকা এই ট্রেড এগ্রিমেন্ট থেকে বের হয়ে আসবে?
ট্রাম্পের ভারত নিয়ে ন্যূনতম তার কোনো আগ্রহ নাই, যে পরিমাণ ট্যারিফ ইম্পোজ করে দিয়েছে। তো সেই জায়গাতে ইন্টারন্যাশনাল কমিউনিটি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কারোই এই গণহত্যার বিপক্ষে গিয়ে ভারতকে, হাসিনাকে সাপোর্ট দেওয়ার মতো ন্যূনতম লেভারেজ নাই। অথবা ইন্টারন্যাশনাল কমিউনিটি চাচ্ছে না হাসিনা ফিরুক, অথবা এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। জাতিসংঘ এমনটাও বলেছে, 2টা শর্তে তারা ইভেন বিচারের দায়িত্ব পর্যন্ত নেবার কথা বলেছে। মৃত্যুদণ্ড দেবেন না বলেছে 2টা, যেহেতু তারা ডেথ পেনাল্টিতে বিশ্বাস করে না, এবং তাদের এভিডেন্স তারা শেয়ার করবে আইসিটির সাথে, তারা বলেছে। সেকেন্ডলি দেখেন, ভারত চাইতে পারে যে হাসিনা ফিরুক, কিন্তু আসলে কি ভারত চায় কিনা হাসিনা ফিরুক? ভারত যদি জেনুইনলি চায় হাসিনা ফিরুক, তাহলে বাংলাদেশের সাথে তার যে রিকনসিলিয়েশনটা দরকার, এমন কোনো উদ্যোগ, আচার আচরণ সে করছে কিনা? সে প্রত্যেক দিন যা যা করছে, তাতে কি বাংলাদেশের মানুষ হাসিনাকে ফেরত পাবার জন্য উদ্গ্রীব হয়ে যাচ্ছে, না ভারতের ব্যাপারে তার ঘৃণা, বিদ্বেষ, হিংসা আরও বেড়ে যাচ্ছে? তাহলে যেই কারণে গণ অভ্যুত্থান হয়েছে 24-এ, ভারত তার আচরণ দিয়ে গত 2 বছরে প্রমাণ করেছে তার প্রত্যেকটা কারণ ন্যায্য। আমাদের তরুণরা যেই কথাগুলো বলেছে, যেই আচরণের সমালোচনা আমরা করেছি, ভারতের ইন্ডিয়ান ইন্টারফেয়ারেন্সের কথা বলেছি বারবার, অখণ্ড ভারতের নামে যে হিন্দুত্ব ফ্যাসিবাদ যেটা তারা শুরু করেছে সারা ভারতবর্ষে, গেরুয়া বাহিনীর রাজনীতি, সেটা আজকে শুভেন্দুরা প্রতিদিন প্রমাণ করছে সীমান্তে। তাহলে ভারত কি আসলে চাচ্ছে যে হাসিনা ফিরুক, আওয়ামী লীগ রাজনীতি ফিরুক? তার যদি ন্যূনতম ক্লাউন পলিটিক্সের, এই যে মাদকাসক্ত রাজনীতির জায়গা থেকে যদি সে দেখে, আসলে তার চাইবার কোনো ন্যায্য কারণ নাই, যৌক্তিক কারণ নাই। থার্ড হচ্ছে, বাংলাদেশ সরকার চায় কিনা। দেখছেন ইন্টারিমের থেকেই ইতিমধ্যে চায়না এবং পাকিস্তানের যে JF-17 যে ফাইটার প্লেন যেটা করেছে, তারা ইতিমধ্যে সেটা বাংলাদেশকে অফার করেছে, এবং স্যার কারেক্টলি বলতে পারবেন, হয়তো ফ্রিতেও তারা দিবেন অ্যাজ এ জেস্টার অফ ফ্রেন্ডশিপ। তারা 10-15টা 20টা একটা স্কোয়াড্রন সমত, আমি 15-20টা থাকে তার ভিতরে, পুরো একটা স্কোয়াড্রন বাংলাদেশকে অফার করা হয়েছে। অতএব সেই রকম একটা রিলেশনশিপ যেহেতু গ্রো করছে। এবং থার্ড হচ্ছে, স্যার যেটা পয়েন্ট আউট করেছেন, চায়না সফর, যেটা ভারত পুশ করছিল যে তারেক রহমানের প্রথম সফরটা যেন ইন্ডিয়া দিয়ে হয়, যেটা দিয়ে তারা প্রমাণ করবার চেষ্টা করে যে এইটা আমাদের ক্ষেতমজুর আছে এখনো, এরা আমাদেরই বদলা ব্যবসায়ী আর কি। তো সেই জায়গাতে সরকার ইতিমধ্যে বলেছে, কারেক্টলি বলেছে, মালয়েশিয়া চায়না সফরে যাবে, কারণ চায়না যাওয়ার সাথে অনেক কিছু জড়িত আছে। বাজেট দিবে, টাকা তো নাই। ভারত একটা ফকির দেশ, 80% লোক দরিদ্র সীমার নিচে বাস করে। ওইখানে ককরোচ জনতা পার্টির আন্দোলন চলতেছে, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা এক্সাম পেপার লিক হয়েছে ভারতে গত কয়েক বছরে, প্রত্যেকটা। তাদের চাকরির, ম্যাট্রিক, ইন্টার, ভাইবা, হাবি জাবি সব কিছু ঢুকেছে। জাস্ট এ ক্যাওটিক কান্ট্রি। সো সেই রকম একটা দেশ যে নিজে ফকির, সে আমার বাজেটে কিভাবে টাকা দেবে? যে নিজের দেশের মানুষের খাওয়াইতে পারে না, সে তো আমাকে সাহায্য দিতে পারবে না। তাহলে টাকা আছে কার কাছে? পশ্চিমারাও টাকা দিতে পারবে না, টাকা আছে চায়নায়। তাহলে আপনাকে বাজেট ডেফিসিটে আপনাকে কে সাহায্য করতে পারবে? সেকেন্ড হচ্ছে অফকোর্স মিলিটারি ডিফেন্স ইস্যু। আমার সিকিউরিটি, আমার সভরেন্টির কোশ্চেনে চায়না এবং পাকিস্তান এবং টার্কি 3টা দেশের সাথে আমার অ্যালায়েন্সের কোনো বিকল্প নাই। অতএব সেই রকম সকল জায়গায় আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার ন্যূনতম আর কোনো কারণ নাই। থার্ড যেটা বলি, হিস্ট্রি থেকে দেখেন, বড় ধরনের যুদ্ধ যখন হয়, যুদ্ধ, গণ অভ্যুত্থান, এগুলোর মধ্য দিয়ে ইনকামবেন্ট যেন থাকেন, তার পলিটিক্স শেষ হয়ে যায়। 71-এ দেখেন ইনকামবেন্ট কে ছিল? সবচেয়ে বড় রাজনৈতিক দল কোনটা ছিল তখন? পাকিস্তানপন্থী রাজনৈতিক দল মুসলিম লীগ। রাজনীতিতে পলিটিক্সে শেষ হয়ে গেছে না? কিন্তু মুসলিম লীগ নামে কিন্তু এখনো একটা নিবন্ধিত দল আছে। তার মানে কি মুসলিম লীগ বাংলাদেশের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ হয়ে আছে? দ্বিতীয়ত দেখেন, আপনার 90-তে এরশাদের পতন হয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে। এরশাদের জাতীয় পার্টি আজকের পিজার 6 টুকরো 8 টুকরার মতো হয়ে আছে, এখানে সেখানে পইরা ফালায় ডালায় আছে। থার্ড হচ্ছে, আওয়ামী লীগের পরিণতিও 24-এর কারণে একই সিচুয়েশন হয়েছে, সে পলিটিক্যালি ডেড। এবং এই বাস্তবতাটা হচ্ছে মেনে নিতে পারাটাই হচ্ছে আমাদের এই যে 5-6 দশকের দিল্লি এবং কলকাতার যে দালাল, বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক, তাদের সিম্পলি তাদের স্যাটেলাইটে এটা মেনে নিতে পারছে না যেটা কিভাবে সম্ভব। ওই তারাই তখন আপনার এই মাঝে মধ্যে হুক্কা হওয়ার মতো, শেয়ালের মতো একটু ডাক দেয়, কি আওয়ামী লীগ বদলালো কিনা, আওয়ামী লীগ ফিরে আসতে পারে কিনা, আওয়ামী লীগের এইটা সেইটা। ইভেন আওয়ামী ইন্ডিয়ান বুদ্ধিজীবী দেখেন, অভিলাষ পালোয়াল, স্যার চিনবেন, সোয়াসের টিচার, তিনি কদিন আগে লিখছেন আপনার, সে বলতেছে আওয়ামী লীগের ফিরে আসার কোনো বাস্তবতা দেখতে পাচ্ছি না। তো ভারতীয় স্কলার। জি, আমি